এই সত্য মিথ্যার বাজারে আমি যখন বুঝতে শিখেছি যে কোনটা সত্যি কোনটা মিথ্যে, তখন দেখলাম যে জিনিসটা সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। এখন হচ্ছে সত্যি বলে আর কিছুই হয় না, সম্পূর্ণটাই মিথ্যে, সম্পূর্ণটাই একটা অপচয়, অপকর্ম, এবং পুরোটাই হচ্ছে একটা মিথ্যে। আমাদের যে তথাকথিত সমাজ, যেটাকে নিয়ে আমরা গর্ব করি, সেই সমাজ হচ্ছে সম্পূর্ণটাই একটা মিথ্যের মধ্যে পড়ে রয়েছে। যে মিথ্যের কোনো সীমা নেই, কোনো শেষ নেই, কোনো শুরু নেই, অনন্তহীন মিথ্যে, এন্ডলেস টাইম, তার কোনো শেষ বলে তার কিছুই নেই। এই মিথ্যে সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টাকা বা মানি। লোকে বলে যে টাকা থাকলে না কি না করা যায়। সত্যি টাকা থাকলে কি না করা যায়। টাকা থাকলে ভালোবাসা কেনা যায়, টাকা থাকলে নিজের চাহিদা পূরণ করা যায়, টাকা থাকলে এই সমাজের উপরে একদম মাথায় বসেও থাকাই সম্ভব হয়। জাস্ট টাকা থাকা দরকার। এবং সেই সমাজের উপরে যখন বসে যাওয়া হবে, তখন আপনার কাছে যে টাকাটা আছে সেটা সাদা না কালো, সেটা লাল না হলুদ, সেটা কারো রক্তের দাগে বা কারোর পাপে ওটা পাপিত কিনা বা অপবিত্র কিনা সেটা কেউ দেখবে না। তখন সেই টাকাই যেমন মাছের বাজার ঘুরবে, সেই টাকাই তখন মন্দির দান করতে গিয়ে সুসজ্জিত হবে। না, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু বড় বড় জ্ঞানী লোকেরা আছে, তারা এসে মাঝে মাঝে ভাষণ দেন যে টাকা দিয়ে টাকা না থাকলে নাকি মানুষ খুশি থাকে, আনন্দে থাকে। আমি তো দেখলাম যে যাদের টাকা নেই, যাদের কিছুই নেই, অর্থ বলতে কিচ্ছু নেই, সামান্যতম আছে, তাদের জীবনে কোনো খুশি নেই। যারা হচ্ছে সেই দুদিনে এসে 3-4 দিন বড়লোক হয়ে গেছে, তাদের তখন অহংকারে সেই 3 দিন আগের যে হাতের লাঠিটা ছিল সেটা তখন তারা ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু এটা তারা ভাবে না যে 3 দিন আগে সেই লাঠির ভরসাই কিন্তু তার জীবনের সবচেয়ে বড় ভরসা ছিল। সমাজকে আমি জন্মের পরে যখন সমাজ বলে কি হয় সেটাকে যখন বুঝতে শিখেছি, সেটা আগে যেমন ছিল এখন তার মধ্যে আমূল পরিবর্তন হয়ে গেছে। এখন সবার মধ্যে একটা ইগো চলে এসছে, যে বন্ধুত্ব করতে গেলেও ইগো লাগে, আবার বন্ধুত্ব করতে গেলে টাকাও লাগে। আবার যেটা সমাজে সবচেয়ে পবিত্র বন্ধন বলা হয়, বিয়ে, ভাই বোন, বাবা মা, সেখানে হচ্ছে টাকা চলে এসছে। ভাই বোনের সম্পর্ক টাকা থাকলে আছে, আবার মা বাবার সম্পর্ক যে যখন পরিবারের মুখ্য কেউ উপার্জন করতে থাকবে, আর স্বামী স্ত্রীর সম্পর্ক তো এটা তো দেখাই যাচ্ছে এখন কি পরিস্থিতি তৈরি হয়েছে, যে একজন খেটে খুটে নিজের কেরিয়ার তৈরি করছে, আর একজন আসছে চুটকি মারছে, দুদিনে ভালো লাগছে না, 3-4 দিন তাকে নীলগ্রামে ঢুকিয়ে দিচ্ছে,
বা পাহাড় থেকে ফেলে দিচ্ছে, বা কড়াইতে রান্না করে ফেলছে, কিংবা সিলিন্ডারের মধ্যে ঢুকে মাটিতে পুঁতে রেখে দিচ্ছে। তাহলে এই সকল যে সমাজ, যে ভদ্র সমাজ, বা আমরা একটা জাতিগত, গোষ্ঠীগত এবং মানে উন্নত সভ্যতায় বাস করি, তাহলে কোথায় তাহলে সেই উন্নত সভ্যতা? সভ্যতা তো তখনই হয় যখন সেটাকে সভ্য বলে গণ্য করা হয়, কিন্তু এখানে তো আমি কাউকে সভ্য বলে দেখতে পাই না। উদাহরণ হিসেবে যদি বলি, কেউ ওয়াইন শপে গিয়ে প্রকাশ্যে কিনে খেয়ে নিল, সে হচ্ছে অভদ্রলোক। আর সেম ওয়াইন শপেই আরও খানিক পকেটের বেশি করে পয়সা দিয়ে সে লোক সমাজের আড়ালে বসে খেয়ে নিয়ে সে শুটে ডুটে সে যখন বেরোলো, তখন বলা হলো তাকে যে হচ্ছে কাজের সূত্রে গেছে, হচ্ছে ভদ্রলোক। তাহলে দুজনেই যখন সেম জিনিসই খেয়েছে, দুজনের যখন কন্ডিশন একই, তাহলে দুজনেই তো একই হওয়া উচিত। কিন্তু না, ওই যে পয়সা আছে তাই সে হচ্ছে ভদ্রলোক হয়ে গেছে, আর যার পয়সা নেই মানে সে সারাদিন কাজকর্ম করে 100 টাকা আয় করে সেই টাকা দিয়ে যখন ওইটা কিনে খেয়ে নিয়েছে, তখন সে হচ্ছে অভদ্রলোক হয়ে গেছে। কিন্তু আমরা সবসময় জাজমেন্ট করার আগে আমরা ব্যাকগ্রাউন্ড বা পেছনেই পাস্টকে একবার দেখার চেষ্টা করি না। লোকে বলে পাস্টকে ভুলে যাও, কিন্তু পাস্টকে একদমই ভোলা উচিত নয়, কারণ এই পাস্টই হচ্ছে সেই ভুল বা সেই শিক্ষা যেগুলো আমাদের মনে করে সেটার থেকে একটা আলাদা রকম এনার্জি নিয়ে আমরা ফিউচারের দিকে এগোতে পারি। প্রেজেন্ট হচ্ছে আমাদের সেই মানে সুপ্ত একটা পর্যায়ে, যেখানে আমরা মানে যদি পৃথিবীকে যেমন ওই মাঝখানে যে কোর আছে, এবং কোরে ঢুকে গেলে শোনা যায় যে সেখানে কিছুই নেই, মানে সমান্তরালভাবে ভেসে থাকবে। আমাদের এইটাই হচ্ছে মানে আমাদের প্রেজেন্ট হচ্ছে সেই সমান্তরাল ভেসে থাকার জায়গা, যেখানে আমরা পেছনে যেতে পারি না, সামনে যেতে পারি না। খুব ধীর গতিতে আমরা সামনে যাই, কিন্তু সামনে যে কি আছে সেটা আমরা দেখতে পাই না। আর মানে এখন হচ্ছে লোকে বা আমাদের যারা গুরুজন জন বা মহাপুরুষ আছে, তারা বলেছেন যে কলিযুগে নাকি ভগবানকে পাওয়া সবচেয়ে সহজ উপায়, তার নাম জপ করলেই তাকে পাওয়া যায়। তাহলে তো কিছু না হয় আমাদের মতো নাস্তিক বা বিধর্মী, মানে তারা হচ্ছে বিধর্মী বলছি কেন, তারা হচ্ছে ভূত ভবিষ্যৎ বর্তমান ভগবান কিছুই বিশ্বাস করে না। এরকম কিছু পাবলিক তো রয়েছে। তাহলে যে বলে যে এই সমস্ত লোকেদের কাছেই নাকি ভগবান সবার আগে দেখা দেয়, আর যে হচ্ছে সারাদিন ধরে ভক্তি ভরে শ্রদ্ধা করে তাকে ডেকেছে, তার কাছে আসতে নাকি দেরি করে। তাহলে কেন? এই লজিকটা কিসের লজিক? আর হচ্ছে যত রকমের পাপ কাজ, যত রকমের রাহাজানি, যত রকমের দুষ্কর্ম, সবই তো দেখেছি ভগবানের ছবি বা ভগবানের মন্দিরের সামনে গিয়ে হয়, বা মানে পবিত্র স্থানগুলোর সামনেই যত রকমের বাজে কাজ, সমাজের যত রকমের রাহাজানি, যত রকমের খারাপ জিনিস, সবই কিন্তু সেই স্থানগুলোর সামনেই হয়ে থাকে। কিছু কিছু ব্যতিক্রম আছে, কিন্তু আধুনিক সভ্যতা বা এই যে পরিস্থিতি পড়েছে, সেখানে লোকে ম্যাক্সিমাম হচ্ছে মানে এরকম বাজে খারাপ কাজ ঘটার সম্ভাবনা থাকে। এর জন্য একটা বিখ্যাত জায়গা আছে আমাদের পশ্চিমবঙ্গে, সেখানে হিন্টস দিলাম যে সেখানে হচ্ছে পোড়ামাটির কাজ
বা পোড়ামাটির সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, তা সেখানে যে সমস্ত স্থাপত্য আছে তার মধ্যে একজন করে গার্ড বসে থাকে, এবং তাদের সাথে গিয়ে আমি কথা বলে বুঝতে পারলাম যে তাদের এখানে বেসিক্যালি পাহাড়িতে রাখা হয়েছে যাতে হচ্ছে কোনো দুষ্কর্ম বা দুশ্চরিত্র লোকজন এসে অপকর্ম ঘটাতে না পারে। তাহলে যদি ভগবানের যদি বিচার হয়, আর যদি সে ভগবানের বিচারালয়ে যে পাপী হয়, তাহলে তো তাকে সঙ্গে সঙ্গে ভগবানের উঠিয়ে নেওয়া উচিত। তাহলে সেই পাপের ঘোড়া পুণ্য কতক্ষণ হবে, আর কতগুলো মানুষের জীবন যাবে, তাদের এতগুলো স্যাক্রিফাইসের পরে গিয়ে সে শাস্তি পাবে, এর মানে কি? আমি বেসিক্যালি ধরেই নিলাম যে যারা মানে এখন মেয়ে সন্তান হলে খুব বাড়িতে নাকি বংশের মান কমে যাবে, মর্যাদা কমে যাবে, এই নিয়ে খুব মাঝখানে হচ্ছিল যে কন্যা সন্তান হয়ে তাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে, তাকে মেরে ফেলছে বা তাকে অন্য কিছু করছে। তা আমি তাদের উদ্দেশ্যে বলি তাহলে হচ্ছে তারা তো এইটা একটা যে জন্মালো তার জন্মের পরে তাকে এখন মেরে ফেলা হলো, তাহলে তো বিনা কারণে তাকে মেরে ফেলা হলো। মানে তার দিক থেকে মানে সেই জন্মানো মানুষটির পরিপ্রেক্ষিতে যদি বলা হয় তাকে বিনা কারণে মেরে ফেলা হলো। আর তাদের পরিবারের দিক থেকে যদি দেখায় যে তাদের কারণ হচ্ছে তাদের সমাজে তাদের মুখ দেখানো যাবে না, এবং তাদের যে বংশ বৃদ্ধি বা বংশকে এগিয়ে নেওয়ার মতো কেউ কাণ্ডারি পাওয়া যাবে না। তাহলে এখানে ভগবানের উচিত না যে সঙ্গে সঙ্গে তাদের কোনোভাবে শাস্তি দিয়ে বা কোনোভাবে কোনো কিছু করা, কিন্তু না, দেখা যায় যে তারা বছরের পর বছর হচ্ছে ঘুরছে ফিরছে খাচ্ছে, এবং শেষ জীবনে এসে ওই কটা দিন বিছনায় শয্যাশায়ী থাকলো এবং কিছু খানিক যন্ত্রণা ভোগ করলো, কিন্তু যে পৃথিবী আলো দেখতে পারল না, যে আর পৃথিবীতে আসার একটা নির্দিষ্ট কারণ ছিল, তখনই যখন তাকে ধ্বংস করে দেওয়া হলো, তাহলে এটা কি পাপ না? আর এর বিরুদ্ধে অ্যাকশন কি ভগবান তখন নিতে পারতো না? কিন্তু না, তার সেই লাস্ট জীবন পর্যন্ত টেনে রেখে দিল। তা তখন কি হবে? তখন লোকে শুনেছি যে 70-80 বয়স সে যতই খারাপ হোক আর যতই পাপ হোক, তার মধ্যে আধ্যাত্মিক চেতনা একটা প্রবেশ ঘটে, উন্নতি ঘটে। সেই মৃত্যু আগে পর্যন্ত তার যে ভগবান বা যে ইষ্টদেব যাকে তার ভালো লাগে তার নাম জপ করতে করতে সে মারা যায়। তো তাহলে এই তথাকথিত যে সমাজ বা তথাকথিত যে উন্নয়ন বা আমাদের সভ্যতা অগ্রগতি, এটা তো বলতে গেলে যে আমরা যত দিন যাচ্ছে তত আমরা আরও নিকৃষ্ট এবং সবচেয়ে জঘন্যতম প্রাণীতে পরিণত হচ্ছি। পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান জীব কারা? আমরা মানুষ। কিন্তু এখন মনে হয় যে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম জীব বা প্রাণী হচ্ছে আমরাই হয়ে যাচ্ছি। কেননা কাউকে ভালোবেসে আদর করলে, এই দিনে কিছুদিন আগে ঘটনা, সিংহ একজনকে ধরে ফেলেছিল এবং তাকে ভালোবেসে আদর করে যখন তাকে মাথায় হাত বুলিয়ে দেওয়া হলো, সিংহ কিন্তু তাকে ছেড়ে দিয়ে চলে গেল। আবার বাঘের ক্ষেত্রে যতক্ষণ না বাঘের যদি একবার পেট ভরে যায়, তারপর যতক্ষণ না খিদে না পাবে সে কিন্তু দ্বিতীয়বার কোথাও আক্রমণ করবে না। কিন্তু একটা মানুষের ক্ষেত্রে যদি বলা হয়, সে হচ্ছে তার অন্য সামনে যে আছে তার কোনো উইক পয়েন্ট সে কোনোভাবে জেনে সেই উইক পয়েন্ট নিয়ে তাকে বারংবার করে আঘাত করবে এবং তাকে মেন্টালি ফিজিক্যালি ভাবে তাকে মানে ভেঙে ফেলার চেষ্টা করবে। কি আশ্চর্য বিষয় না? মানুষকে মানুষ হতে গেলে কত কষ্ট করতে হয়।
আর এদিকে আমাদের যে সমস্ত প্রাণী আছে তাদের সেই ক্যারেক্টারে যেতে গেলে তাদের কোনো কষ্টই করতে হয় না। হ্যাঁ, কষ্ট বলতে 6 মাস হচ্ছে তাদের সার্ভাইভ করতে হবে কী করে সেটা তারা শিখে নেয়, এবং 6 মাস পরে যখন তাদের মা তাদের নিজেদের দায়িত্ব দিয়ে দেয় যে আজ থেকে তোমরা মুক্ত এবং তোমরা তোমাদের খাবার, নিজেদের জীবন ধারণের যা কিছু আছে সব নিজের অধিকারই করবে, তারপর থেকে তারা যে স্ট্রাগল করে এবং তারা যে সমাজে যে একটা তাদের ছাপ ছেড়ে যায়, সেইটা কিন্তু আমরা মানুষরা কোনোদিনও করতে হয়নি। একদম বেসিক থেকে আমাদের সব কিছুই শিখতে হয়। আর একটা প্রাণী ক্ষেত্রে সে হচ্ছে শুধু তার 3টে জিনিসই শিখতে হয়: বেঁচে থাকা, বেঁচে থাকা আর বেঁচে থাকা। কিন্তু আমাদের মানুষদের ক্ষেত্রে শুধু বেঁচে থাকাই না, তাকে শিক্ষিত হতে হয়, তাকে কেরিয়ার করতে হয়, তাকে ফিউচার ভাবতে হয়, তাকে প্রেজেন্ট ভাবতে হয়, তাকে পাস্ট ভাবতে হয়, তাকে বিশ্ব ভাবতে হয়, তাকে ব্রহ্মাণ্ড ভাবতে হয়। আর এই যে এত কিছু চিন্তা, এটা হচ্ছে বেশি ক্ষেত্রে কিন্তু আমাদের ছেলেদের মধ্যে বা পুরুষ মানুষের মধ্যে বেশি এরকম প্রবণতা বেশি দেখা যায়, যে তাদের জোর সেই কাজটা করতে ভালো লাগছে না, কিন্তু তাদের জোর করে সেই কাজটা করতেই হচ্ছে। ভালো না লাগুক বা খারাপ লাগুক বা অন্য কিছু লাগুক, তবু কিন্তু তাদের সেই কাজটা করে যেতেই হয়। এই মুখোশধারী সমাজের প্রতি আমার বিশ্বাস আস্তে আস্তে উঠে যাচ্ছে। আর চরিত্রগত দিক দিয়ে যে সমস্ত চরিত্র আছে সেগুলো এখন আমার মনে হচ্ছে কাল্পনিক। শুধু যিনি আমাকে জন্ম দিয়েছেন আর যিনি আমাকে লালন পালন করেছে, এখন তাদেরই মনে হয় তারাই হচ্ছে একমাত্র সেই ব্যক্তি বা সেই লোক যারা অন্তত এই দুর্মূল্য বাজারে আমার জন্য কিছু ভালো চিন্তা করেছিল এবং ভালো চেয়েছিল। কিন্তু আমাদের এই মায়ের পর্দা, তার উপরে পর্দা এবং সর্বশেষ পর্দা, এখনকার যুগের যে ভয়ঙ্কর পর্দা, সেই পর্দা পড়ে যাওয়ার পরে আমরা বুঝতে পারি না যে সামনে মাসটা আমার উপকার করছে বা আমার কোনো সাহায্য করছে। আর প্রতিদানে যদি কিছু সে চেয়ে বসে, আমরা সঙ্গে সঙ্গে আগে না করে দিই যে না, এটা হবে না। তাই তাই বলছি যে এই সকল সমাজের যত দেখানো পাবলিক বা যত দেখানো ব্যক্তি আছে তাদের থেকে দূরে সরে থাকাই ভালো। আর সমাজে হয়তো আর কোনোদিনও উন্নতি হবে না, এইভাবেই থাকতে হবে। কিন্তু আস্তে আস্তে যা পরিস্থিতির দিকে যাচ্ছে, নীলগ্রামের মতো কেস অহরহই ঘটছে, তাই আস্তে আস্তে লোকজন বিয়ে বা এই যে সাংসারিক জীবন, এটার থেকে দূরে সরে যাবে। জাস্ট যে নিজের জন্য থাকলাম, নিজের আনন্দের জন্য থাকলাম, এবং আনন্দ শেষ হয়ে গেলে দুজনের মতো পথ ধরে চলে গেলাম। আজকে এই পর্যন্তই থাকলো। কালকে আবার নতুন বিষয়, নতুন কিছু নিয়ে কথা হবে।